বিএনপিতে চাপাকান্না চলছে এবং বিএনপি যারা ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সবার মধ্যে প্রচণ্ড হতাশা। কারো মুখে হাসি নেই, কণ্ঠে শব্দ নেই। তারা ফিসফিস করে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছে আর আপনজনদেরকে ডেকে ডেকে বলাবলি করার চেষ্টা করছে, কি হলো, 17 বছর এত পরিশ্রম করলাম, 30 বছর, 40 বছর, 50 বছর রাজনীতি করলাম, বিনিময়ে কি পেলাম? এই কি নিয়তি? এটা কি হওয়া উচিত? এরকম বক্তব্য অহরহ বিএনপির মধ্যে হচ্ছে। আমি যেহেতু এই দলটিতে একেবারে নতুন, তারপরেও দলের যারা টপ লেভেলে, যারা বিশেষ করে টকশোতে আসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, তারপরে মানে যেটাকে বলা হয় দুধের স্বর শ্রেণী যারা আছেন, এবং এরাই সবাই মন্ত্রী এমপি হয়েছেন। এমপিদের কথা বলতে পারবো না, বাট যারা মন্ত্রী হয়েছেন মোরলেস বা টপ যারা সিনিয়র মোস্ট সংসদ সদস্যরা আছেন, তাদের সঙ্গে আমার যে সম্পর্কটি 2009 সন থেকে সামাজিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কারণে বিএনপি যে সকল রাজনীতির যারা মূলত 80-র দশকে বিএনপির যে নিউক্লিয়াসটি তৈরি হয়েছে ছাত্র রাজনীতির, সেটা সেই 80-র দশকে। এখন এখানে নিরু বলেন, মানে আমি নিরু ভাই বলি সবাইকে, যেহেতু এখানে কন্টেন্ট তৈরি করছে, এজন্য সব ভাইয়ের নামের সাথে না বলে যাচ্ছে, যেমন নিরু, অভি, নিরু, বাবলু, আমান, খোকন, ফজলুল হক, মিলন, নাজিমুদ্দিন আলম, মানে যাদেরকেই বলেন না কেন, তাদের সবার সঙ্গে ওই আমলে যে সম্পর্কটা হয়েছে ছাত্র জীবনে, ওটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। তারপর বিএনপির যে ব্যবসায়িক গ্রুপ যারা আছেন, টপ ব্যবসায়িক গ্রুপ, বিভিন্ন সময়টাতে যারা ক্ষমতায় থাকাকালীন সময়েও তারা লাভবান হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষমতার আগেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি পন্থী যারা সাংবাদিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, মোটামুটি সেই 80-র দশক থেকে আজ অবধি যে বিভিন্ন স্তরে বিএনপি সবার সঙ্গে সম্পর্ক ছিল এবং এখনো আছে। আর বিশেষ করে যারা টকশোতে আসেন, যারা মন্ত্রী এমপি হয়েছেন, যাদেরকে আমি বলি টপ লেয়ার, মানে দুধের স্বর যারা, এদের সঙ্গে সম্পর্কটা মানে বেশি। এর কারণ হলো অলমোস্ট এভরি নাইটই এদের সঙ্গে সেই 2009 সন থেকে বেশি বেশি দেখা হয়ে আসছে। এবং যেহেতু আমি এমপি ছিলাম, তো এমপি পদমর্যাদার যারা লোকজন আছেন, অর্থাৎ বিএনপি যারা এমপি ছিলেন বা যারা এমপি হতে পারেন, তাদের সঙ্গে যোগাযোগটা বেশি হয়েছে। ফলে এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আমি প্রতি মুহূর্তে যে কথাগুলো শুনতে পাচ্ছি, যেটি হয়তো অনেকের কানে আসছে না। এক, 2 নম্বরে যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি এই যে আপনাদের সঙ্গে সামাজিক মাধ্যমে কথা বলি, তারপরে ধরুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, 1 লাখ, 2 লাখ, 3 লাখ শেয়ার হয়ে যাচ্ছে বা লাইক কমেন্ট হয়ে যাচ্ছে। এক একটা ফেসবুক পোস্ট কখনো কখনো এই 2 কোটি, 2.5 কোটি বার দেখা হয়ে যাচ্ছে। তো যার কারণে হয় কি, মানুষজন বলে, অনেক বড় বড় মিডিয়া হাউস বলেন, অনেক বড় বড় সাংবাদিক বলেন, তারাও দেখা গেল যে একটু বলে যে ঠিক আছে, রনি সাহেবকে যদি কথাটা বলি আর সে যদি তার সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো তুলে ধরে, তাহলে তাদের জন্য ভালো হবে। বিকজ দেখা গেল যে আপনি প্রথম আলোর কথাই চিন্তা করেন, প্রথম আলোর সার্কুলেশন কত। আমি সবচেয়ে বাংলাদেশের মানে যাকে বলা হয় এই গত কয়েক বছরে একেবারে টপ চার্টে যে পত্রিকাগুলো ছিল, তার মধ্যে বাংলাদেশ প্রতিদিন 1 নম্বর। তো বাংলাদেশ প্রতিদিনে সে আমি 2009 সন থেকে লিখছি। তারপরে এখন কালের কণ্ঠে লিখছি, প্রতি বুধবারে লিখছি। কালের কণ্ঠে এখন সার্কুলেশনের দিক থেকে বাংলাদেশ প্রতিদিনের পরে প্রথম আলোর পরে যে মানে পত্রিকাগুলো আছে, এগুলো মোটামুটি একই আছে, যেমন যুগান্তর, কালের কণ্ঠ, সমকাল, তাদের 5,000 10,000 ডিফারেন্স। তো সেই কিন্তু ইনফ্লুয়েন্সের দিক থেকে কালের কণ্ঠর ইনফ্লুয়েন্স বেশি। কালের কণ্ঠের নিউজের কারণে সেই গত কয়েক বছরে সারা বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে। এই যে বেনজির সাহেবের চাকরি গেল, তারপর শেষে এই যে রাষ্ট্রপতিকে নিয়ে যে সাক্ষাৎকার দেওয়া হলো, মানে বাংলাদেশের গত 10 বছরে কালের কণ্ঠের রিপোর্টের কারণে যত তোলপাড় হয়েছে, এত তোলপাড় প্রথম আলো রিপোর্টও হয়নি। তো সেই কালের কণ্ঠে আমি
প্রতি বুধবারে লিখি, কিন্তু কতজন মানুষে পড়ে? কালের কণ্ঠে যতজন মানুষ পড়ে তার চেয়ে ওই লেখা যখন আমি আমার পেজে দেই, ফেসবুক পেজে দেই, তখন বেশি মানুষ পড়ে। এই জন্য হয় কি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি যে একেবারে সাধারণ মানুষ, হয়তো কেউ আমার এই কন্টেন্ট দেখেন দিনাজপুর থেকে, তিনি তার একটা মনের কথা বলতে চান, তার কথাটা তুলে ধরতে চান। তো একইভাবে বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাতের লোক সবাই বলেন, বলার ফলে কি হয়, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন মানুষের দুঃখের কথাগুলো মানে শুনি, এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য হলো, মানুষ কিন্তু আপনার সুখের কথা বলবে না। যারা মন্ত্রী হয়েছেন, যারা খুব আনন্দ পাচ্ছেন, মন্ত্রী হওয়ার পর ভালো বাড়িটা পেয়েছেন, আজকে যেমন আমি আসছিলাম, আমার পিছনে বা পাশ দিয়ে আরেকজন মন্ত্রী আসছিলেন, তো আমি দেখলাম যে মন্ত্রীর গাড়িটা একেবারে নতুন চকচকে গাড়ি, অর্থাৎ সম্ভবত মানে 2024 সনে ওই যে এমপিরা অনেকগুলো গাড়ি এনেছিল, লেটেস্ট মডেলের ল্যান্ড ক্রুজার যে গাড়িগুলো এনেছিল, সেগুলো তো সরকার সেগুলো সিজ করেছে খুবই ঝকঝকে, মানে গাড়ি, এর একটা গাড়ি 8 কোটি 9 কোটি টাকা দাম, 4500 সিসির ল্যান্ড ক্রুজার মডেলের একেবারে LC300 সবচেয়ে দামি গাড়ি। তো তারেক রহমান সাহেব যেটাতে চলছেন ওটা হলো প্রাডোর, কিন্তু প্রাডোর যে আপগ্রেডের যে গাড়ি এমপি এনেছিলেন কোথায়, কিন্তু এগুলো তারা ছাড়াতে পারেননি। তো ওইরকম একটা গাড়িতে চড়ে এক মন্ত্রী মহোদয় যাচ্ছিলেন আমার পাশ দিয়ে। এখন নিঃসন্দেহে ভিতরে যিনি বসা ছিলেন তিনি তো আমাকে চিনেন, আমার গাড়ির তো গ্লাস মানে যাকে বলা হয় একেবারে আমাকে দেখা যায়, মানে আমি কখনো রঙিন গ্লাস নিয়ে বা কোনো টিন্টেড গ্লাসের গাড়িতে চড়ি না, আমার গাড়িতে সবসময় স্বচ্ছ গ্লাস থাকে, সাদা গ্লাস থাকে। তো সেই গ্লাসে মন্ত্রীকে দেখা যাচ্ছিল না ভিতরে কোন মন্ত্রী, বিকজ তাদের গাড়িটা একেবারে পুরো কালো গ্লাস, কিন্তু মন্ত্রী তো আমাকে দেখতে পাচ্ছিলেন। কিন্তু যদি এখন এখানে বিএনপির যে কজনই মন্ত্রী থাকেন না কেন, মোরালের সবার সাথে আমাদের এমন সম্পর্ক, যদি এই যে লোক গাড়িতে করে গেলেন সে যদি অন্য সময় যায় তো অনেক দূর থেকে সে তার গ্লাস নামাতেন, তারপর জোরে একটা ডাক দিতেন, রনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন। এখানে একটা কথা বলি, এই মন্ত্রী পরিষদে হাতে গোনা দুই একজন, যেমন টুকু ভাই আছেন, তুমি করে বলেন আমাকে, অনেক আগের থেকে ছাত্রলীগ করতেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, সেই সুবাদে। আর মোরাললেস কিন্তু সবার সাথে আমার সম্পর্ক কিন্তু আপনি সবাই, মানে যত সিনিয়র হন না কেন, ইভেন মঈন খান সাহেবের মতো মানুষও কিন্তু আপনি করে কথা বলেন, আব্দুল আল মিন্টু সাহেবের মতো মানুষ রনি ভাই করে কথা বলেন। তো ওই জন্যই বললাম যে অন্য সময় হলে গ্লাসটা নামানো হতো, তারপরে শেষে ইভেন টুকু ভাই বিদ্যুৎ মন্ত্রী যিনি হয়েছেন তিনিও যদি দেখতেন গাড়ি নামে বলতেন, রনি কেমন আছো ভাই, কোথায় আছো, কেমন আছো, বা রনি ভাই কেমন আছেন, এই কথাগুলো তারা বলতেন। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা হলো মন্ত্রী মহোদয়ের গ্লাস নামলো না, আমিও ওর ভয়ে কোন মন্ত্রী সেদিকে তাকানোর চেষ্টা করলাম না, আমিও স্বাভাবিকভাবে আমার গাড়িতে করে আমি সেই মন্ত্রীপাড়ার ভিতর দিয়ে আসছিলাম। তো এইরকম যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে। তো ঘটার পরে হলো কি, কিছুটা হলো আমরা যারা লোকজন আছি, এই যে আমি কথাটা বললাম যে আমি তো মন্ত্রী গাড়ি দিকে তাকালাম, আমি আশা করছিলাম যে মন্ত্রী গ্লাস নেমে জিজ্ঞেস করবেন বা অন্য সময়ের মতো একটা হাক ডাক দিবেন, রাস্তায় দেখা হলে দৌড়ে চলে এসে হ্যান্ডশেক করবেন, কোলাকুলি করবেন, যেটা গত সেই 2009 সন থেকে হয়ে আসছে। তো আমার সাথে যে জিনিসগুলো হচ্ছে একইভাবে তো বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী আছেন তাদের সঙ্গে হচ্ছে, আর তাদের সঙ্গে আরো বেশি হচ্ছে। এখন ধরুন আমানুল্লাহ আমান মন্ত্রী হননি, তারপর খায়রুল কবির খোকন মন্ত্রী হননি, এরপর গয়েশ্বর বাবু মন্ত্রী হননি, মির্জা আব্বাস মন্ত্রী হননি, আর অন্যদিকে ধরুন ববি হাজ্জাজ মন্ত্রী হয়েছে, এহসানুল হক মিলন মন্ত্রী হয়েছেন, তারপরে শেখ রবিউল মন্ত্রী হয়েছেন, আর অনেকে মন্ত্রী হয়েছেন যাদের নামও হয়তো আমি জানি না। এমনকি তারেক রহমান সাহেবের ওই যে বিএনপির যে বাড়িটা, যে বাড়ির যে লোক মালিক বাড়ির, গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয়, সেই বাড়ির মালিকও মন্ত্রী হয়েছেন, তাও কি গ্রাহন মন্ত্রী, স্টিল আই কুড নট রিমেম্বার হিজ নেম ইভেন। এখন এরকম অনেকে মন্ত্রী হয়েছেন, এখন তাদের সঙ্গে যখন বিএনপির শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, তারপরে সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, কিংবা ধরুন রুহুল কবির রিজভি, তারপরে আরো অনেকে, এরকম সবার নামই তো বলা যেতে পারে, মানে যাদের সঙ্গে গত 17 বছরে বিএনপি নেতাকর্মীর সঙ্গে একটা প্রাণের হৃদম তৈরি হয়েছে, সেই সমস্ত নেতা যারা আছেন, ত্যাগী যারা নেতা, তারা আসলে কেউই
এই সরকারের সুবিধাভোগী নন। অনেকে মন্ত্রী হয়েছেন, যেমন ধরেন জহিরুদ্দিন স্বপন মন্ত্রী হয়েছেন, তারপর এহসানুল হক মিলন সাহেব মন্ত্রী হয়েছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছেন বা পারবেন, বরং উঠতে বসতে তারা তাদের প্রতিমন্ত্রী, তাদের উপদেষ্টা, তারপরে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ যে সমস্ত লোকজন আছে তাদের দ্বারা এতটা ডিকটেটেড হবেন, এতটা কন্ট্রোলড হবেন, এতটা ডাইরেক্টেড হবেন, ডিকটেটেড, ডাইরেক্টেড, কন্ট্রোলড অ্যান্ড বাই ইনফ্লুয়েন্সড, এতটা প্রভাবান্বিত হবেন যে তারা যেটা কু করে শব্দ করবেন, কা করে শব্দ করবেন, ওয়া করে শব্দ করবেন, সেই জিনিসটা থাকবে না। আর জাস্ট অবসর সময় যখন একটু সময় পাবেন তখন তারা চিন্তা করবেন এ কি হলো, হায়, হতাশা, ফ্রাস্ট্রেশন, দীর্ঘশ্বাস। তাদের অনেকের দেখবেন যে শরীর স্বাস্থ্য খুব দ্রুত 1-2 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে, এবং অনেকে ঘন ঘন চিকিৎসা নেওয়ার জন্য দেশের ভিতর বা বাইরে দৌড়াদৌড়ি করবেন। তো যেটা বলছিলাম যে বিএনপির মধ্যে একটা চাপা কান্না তৈরি হয়েছে। সেই চাপা কান্না হলো যে এমন সব মানুষ ক্ষমতার সম্মুখ সারিতে চলে আসছে যাদের হয়তো ক্ষমতা আসা উচিত ছিল কিন্তু এতটা সামনে নয়, অথবা তাদের হয়তো ক্ষমতা আসাই উচিত ছিল না, মন্ত্রী হওয়া উচিত ছিল না, এমপি নমিনেশন পাওয়াই উচিত ছিল না, বাট এই মানুষগুলো তারা ক্ষমতাধর হয়ে পড়েছেন। এটা হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে যেই মানুষগুলো আবার ক্ষমতাধর হয়েছেন তাদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে। সবচেয়ে অভিজাত গ্রুপ, এলিট গ্রুপ, এসএসএফ এর মতো, মানে জাস্ট লাইক দেয়ার পাওয়ার লাইক এসএসএফ, বা ধরুন তারা রয়্যাল মিলিটারির মতো, মানে ব্রিটেনের যে রাজার যে চৌকুশ বাহিনী থাকে রয়্যাল মিলিটারি, সেই রয়্যাল মিলিটারির মতো যে পাওয়ার যাদের আছে, তাদের কোনো পদ থাকুক, পদবি থাকুক, যা কিছু থাকুক, ডাজ নট ম্যাটার। এখন এদের পাওয়ারটা হলো, তাদের ক্যাটাগরি হলো তারা প্রথমত লন্ডন থেকে এসেছেন, দ্বিতীয়ত হলো তাদের সঙ্গে ভাইয়া, ভাবি অথবা ভাতিজি সম্পর্ক ভালো, ভাতিজি পছন্দ করেন, ভাইয়া পছন্দ করেন, ভাবি পছন্দ করেন। এটা হলো ফার্স্ট ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি এটা হলো যে বাড়ি বগুড়া, বাড়ি সিলেট, মানে জাইমা রহমান, তারেক রহমান সাহেবের পৈতৃক ঠিকানা বগুড়া, আর জাইমা রহমানের নানা বাড়ি, জুবাইদা রহমানের বাপের বাড়ি, জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি কোথায়, আপনার সিলেট। ফলে এই অঞ্চল থেকে যদি কোনো মানুষ লন্ডনে থেকে থাকেন বাড়িয়ে 2 এলাকাতে, ও মাই গড, মানে তারা যতই ভদ্রতা দেখান, যতই বিনয় দেখান, কিন্তু বিএনপির ওই ত্যাগী নেতা যারা আছেন ভয়ে থরথর করে কাঁপছেন যে ওদিকে যাওয়া যাবে না, তাকানো যাবে না, ওদিকে তাকালে মানে চোখ জ্বলে যাবে, ওদিকে তাকালে মানে শরীর থরথর করে কাঁপে, শরীরে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়ে যাবে, এইরকম একটা ভয় তাদেরকে দেখলে। এই গ্রুপটা হলো একেবারে রয়্যাল গ্রুপ। আচ্ছা, দ্বিতীয় আরেকটি গ্রুপ আসছে, এটা আওয়ামী লীগ জামানায় এদেরকে বলা হতো হাইব্রিড, এদেরকে বলা হতো হাইব্রিড, আর এদেরকে বলা হতো কাউয়া গ্রুপ। এখন এরা যে কিভাবে এলো, কেন এলো, কার বদৌলতে এলো, এটা বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী তারা বুঝতে পারছেন না। হঠাৎ করে মানে বড় একটা মন্ত্রণালয় পেয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো? এরা তো তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে এরকম যোগাযোগ ছিল না, এদের বাড়ি বগুড়াও না, এদের বাড়ি সিলেটও না, এদের সঙ্গে ভাইয়ার সাথে, ভাবির সাথে, ভাতিজির সঙ্গে কোনো সম্পর্ক নাই। এমনকি এদের সঙ্গে আরাফাত রহমান কোকো সাহেবের যে স্ত্রী, তারও কোনো যাকে বলা হয় পরিচয় নেই। এখানে তো দেখা গেল যে আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রীর সাথে ধরেন 2-4 জনের সম্পর্ক আছে, তাদেরকেও কিন্তু বিএনপির লোকজন পাত্তা দিতে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন বিগত নির্বাচনে মিলন সাহেবকে, এহসানুল হক মিলন, তাকে মনোনয়ন না দিয়ে ওখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বলা হয়ে থাকে যে তিনি সেই শর্মিলী রহমানের রিকমেন্ডেড ছিলেন, তিনি ভাইয়াকে বলেছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবকে রিকোয়েস্ট করেছিলেন, এজন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন, এজন্য এহসানুল হক মিলনকে মনোনয়ন দেওয়া হয়নি। শোনা কথা, বাস্তবতা জানি না। তো এরকম যে গ্রুপটি আসছে, এর কোনো কানেকশন নেই, কারোর সাথে কোনো কানেকশন নেই,
এই গ্রুপটি হলো কাউয়া গ্রুপ, হাইব্রিড গ্রুপ, এরকম। এরপরে আরেকটা গ্রুপ রয়েছে যারা হলো অতিথি পাখি। অতিথি পাখি মানে কি বলো, মাইগ্রেটেড বার্ড। যেমন আওয়ামী লীগ জামানাতে যাকে বলা হয় এহসানুল হক মিলন ছিলেন, না সরি, আওয়ামী লীগ জামানাতে, সরি, মিলন ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বারবার শুধু মিলন ভাইয়ের নাম এসে যায়। সেটা হলো আওয়ামী লীগ জামানাতে ছিলেন ইনু ভাই, হাসানুল হক ইনু। এহসানুল হক মিলন আর এহসানুল হক হাসানুল হক নামে, যেহেতু আমি স্ক্রিপ্ট ছাড়া কথাগুলো বলছি রেডিমেড, তো এহসানুল হক মিলনের পরিবর্তে হাসানুল হক ইনুর নাম চলে আসে, বা ইনুর পরিবর্তে মেনন এর নাম চলে আসে। তো এখন আওয়ামী লীগ জামানাতে ইনু ভাই ছিলেন, মেনন ভাই ছিলেন, তারপরে শেষে ওই যে আর একজন ছিলেন, আরো বেশ কয়েকজন ছিলেন। তো এদের খুব দাপট ছিল, বিভিন্ন রকম দাপট ছিল। তো এই জন্য এদেরকে দেখে সবাই বলতো সূর্যের চেয়ে বালির তাপ বেশি। এই জমানাতে একই অবস্থা হয়েছে। হঠাৎ করে কিছু মাইগ্রেটেড বার্ড চলে আসছে। কেউ হয়তো অন্য দল থেকে আসছে, কেউ নিজের দল নিয়ে, দলবল নিয়ে আসছে, কেউ জোট সঙ্গী হিসেবে আসছে। তারা ক্ষমতা দেখাচ্ছে না, তারা ভালো মানুষ, দলের জন্য মানে এই জোটের জন্য অনেক কিছু করছে, কিন্তু বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী তাদের তো মন মানছে না, তাদের মন মানছে না। তারা বলে যে আরে ও কয়দিন জেলে খাটছে, ও দলের জন্য কি করেছে, 17 বছর আমি এইভাবে জেলে গেছি, 200 মামলা খেয়েছি, আমি 40 বছর যাবত এই দলে রাজনীতি করছি, আমার কিছু হলো না, আর ওই মাইগ্রেটেড বার্ড হঠাৎ করে সাইবেরিয়া থেকে আসলো, এসেই এরকম একটা অবস্থা করে ফেললো। এটা কি হলো, হায় হায় হায়, দুনিয়া থেকে বিচার নাই। তারা এভাবে কিন্তু যাকে বলে হাপিত্তেশ করছেন। এর বাইরে আরো অনেক কিছু ঘটছে দলের মধ্যে এই অল্প সময়ের মধ্যে, যার কারণে বিএনপির মধ্যে কিন্তু এক ধরনের চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা, অস্থিরতা, এবং যারা পারছেন না তারা বোবা কান্না করছেন। এটা রসায়ন কেমন হবে, পরিণতি কেমন হবে, এটা নির্ভর করবে এই যে মন্ত্রী পরিষদ যারা আছেন তারা যদি সবাই সফল হন, সবাই যদি জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন, এবং সরকার যদি স্থায়ী হয়, তাহলে হয়তো এই যে চাপা ক্ষোভ, চাপা কান্না, এটা কিছুটা হলেও কমে যাবে। নাটক কম করো প্রিয়, নাটক কম করো। বাংলাদেশের বর্তমান সরকারের একের পর এক নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। এই সরকার কেন ক্ষমতায় আসছে? নাটক করার জন্য শুধুমাত্র? চেয়ার নাটক, ফ্যামিলি কার্ড নামক নাটক, এইটা সেইটা, কত গল্প। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি যে ফ্যামিলি কার্ডের গল্প শুনিয়েছেন, 50 লক্ষ লোককে ফ্যামিলি কার্ড দেবেন, প্রতি মাসে 2,500 করে টাকা দেওয়া হবে। এই টাকা কে দেবে আপনাকে? উৎস কোথায় এই টাকার? বলতে পারবেন? পারবেন না। এইসব মুখরোচক গল্প শুনিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। এখন অন্ততপক্ষে বাস্তবতায় ফিরে আসেন। 50 লক্ষ লোককে প্রতি বছর যদি 2,500 করে টাকা প্রতি মাসে দেওয়া হয়, এই টাকার পরিমাণ কত দাঁড়ায় দয়া করে আপনারা ক্যালকুলেটর বের করে হিসাব করবেন। এত মিথ্যা কথা কেন বলেন? যেখানে বাংলাদেশের সরকারের বর্তমান বৈদেশিক ঋণ 23 লক্ষ কোটি টাকা, সেখানে এই ফ্যামিলি কার্ডের মুখরোচক গল্পের মতো আরো নতুন একটা গল্প আমি আপনাদেরকে বলে দিই। অনেকেই অনেক ব্যাখ্যা দিতে পারে, বাট আমার ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পুলিশ হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন একটা বক্তব্য দিয়েছিল, কয়েক ঘন্টার ব্যবধানে সেটা ফিরিয়ে নিয়ে আবার বলেছে জুলাই আন্দোলনে যে হত্যাযজ্ঞের শিকার হয়েছে পুলিশ, এটা নিয়ে কোনো ধরনের তদন্ত হইতে পারে না। অর্থাৎ জুলাই সন্ত্রাসীদেরকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেওয়া বর্তমান সরকারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তারা নিজেরাও জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত ছিল, তারা নিজেরাও জুলাই সন্ত্রাসে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত ছিল। গতকালকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। এই পুরো ব্যাপারটা ছিল শুধুমাত্র 10% প্রধানমন্ত্রীকে 20% প্রধানমন্ত্রীতে উপনীত করবার একটা প্রক্রিয়া মাত্র। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ হত্যার ব্যাপারটা সামনে আনা হয়েছিল, যাতে করে জুলাই সন্ত্রাসীরা ভয় পেয়ে তাদের ইনকামের একটা বিশাল অঙ্ক বর্তমান সরকারের লাগামহীন যে নেতাগুলো আছে, যারা গত 17 বছর আওয়ামী লীগকে ব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছে, তারা পুনরায় সেই টাকার অঙ্ককে বাড়িয়ে নেওয়ার জন্য এই প্রচেষ্টা চালিয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতা রক্ষায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট
তলব করা হয়েছে। গণমাধ্যমে একটা সংবাদ দেখছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব। এই সংবাদটা ভাইরাল হবার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অ্যাক্টিভিস্ট দেখলাম স্ট্যাটাস দিয়েছে। অনেকেই পজিটিভ বলেছে, সেটা বিএনপির পক্ষে গিয়েছে, অনেকেই নেগেটিভ বলেছে, সেটা বিএনপির পক্ষে গিয়েছে, আর আলটিমেটলি দুটোই গেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিপক্ষে। এই সংবাদ প্রকাশ হবার পর, প্রচার হবার পর, ছড়িয়ে পড়বার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগে আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। আপনারা একটা প্রশ্নের উত্তর দেন, এই একবিংশ শতাব্দীতে এসে কেউ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখে, আবার বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট? এটা কি আদৌ সম্ভব? মানে চুরি করে কেউ কি সেই চুরামিটাকে সামনে রাখার চেষ্টা করে কখনো? বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়া টাকা রাখবে? আপনাদের এটা মনে হয়? এগুলা সব নাটক। আর এই নাটকগুলা সাজানো হচ্ছে শুধুমাত্র বিএনপি যাতে তাদের থেকে সুবিধা নিতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস আপনাদের মনে আছে? 300 কোটি টাকা গায়েব করার অভিযোগে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটার আদৌ ফাইসালা কি হয়েছে আমরা জানি না। যে ব্যক্তির এপিএস 300 কোটি টাকা কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত, যার নামে 300 কোটি টাকার অভিযোগ আসে, তাহলে আপনারা বুঝেন তার যে মালিক অর্থাৎ আসিফ মাহমুদ, সে কত টাকার মালিক। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে একটা গোয়েন্দা তথ্য আছে। গত মাসে 430 কোটি টাকা অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 430 কোটি টাকা একজন ব্যক্তি মেরে দিয়েছে, যার দায়িত্ব ছিল এই টাকাটা মানি লন্ডারিং করা। এই 430 কোটি টাকা মূলত ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে গিয়েছিল। এই অ্যাকাউন্টের টাকাটা মেরে দিয়েছে, কারণ এটা ইলিগাল মানি, ব্ল্যাক মানি। সো মেরে দিয়েছে। এখন এই টাকা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোথাও কোনো বিচার দিতে পারছে না। এই ব্যাপারটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল সমঝোতার জন্য, কিন্তু আসিফ নজরুল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যেই লোকটা টাকা মেরেছে সেই লোকটা এসালম গ্রুপের অনেক কাছের মানুষ, প্রিয় মানুষ, প্রাণের মানুষ। কিন্তু এই 430 কোটি টাকা মারার পরেও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিন্দুমাত্র ফিলিংস নাই, কারণ এই টাকাটা তার কাছে অত্যন্ত মামুলি একটা ঘটনা। এর থেকেও কয়েক শত কোটি, দুঃখিত, কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিভিন্ন মারফতে পাচার করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যে ব্যক্তির কাছে 10 থেকে 15 হাজার কোটি টাকা আছে, সে কি করে 430 কোটি টাকা নিয়ে বেশি লাড়াচাড়া করবে, খেলাধুলা করবে? যদি কোনো কারণে গন্ধ বের হয়ে যায়, সে কি চাইবে গন্ধ বের হোক? কখনোই চাইবে না। এই যে নাটকগুলা করতেছে বিএনপি, এই যে আই ওয়াশ করানো হচ্ছে মানুষকে, সম্পূর্ণরূপে তাদের যে স্বার্থ আছে সেটাকে উদ্ধার করবার জন্য। বিএনপি চাচ্ছে এই জুলাই সন্ত্রাসীদের কাছে একটা মোটা অঙ্কের লিকুইড মানি আছে, এখান থেকে একটা বিশাল অঙ্কের পার্সেন্টেজ তারা খেতে চাচ্ছে। ওই যে কথা বললাম, মিস্টার 10% প্রধানমন্ত্রী 20%-এ উপনীত হইতে চান, এটাই মূলত কারণ। এর জন্য আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। আগামীকাল নাহিদ ইসলামের হবে, তারপর হাসনাত আব্দুল্লাহর হবে, তারপর সার্জিস আলমের হবে। এদেরকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়ে প্রথম হুমকি দেওয়া হয়েছিল পুলিশ হত্যার বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে। সেটাকে মোটামুটি সমঝোতা করা গেছে, কারণ এই পুলিশ হত্যার সাথে বিএনপি সম্পৃক্ত, ছাত্রদল সম্পৃক্ত, যুবদল সম্পৃক্ত। এখন ওই ইস্যুটাকে যখন পেছনে ফেলে দিয়েছে এনসিপির তথাকথিত জুলাই সন্ত্রাসীরা, এখন নতুন করে যে একটা ইস্যু লাগবে টাকাগুলো হাতিয়ে নেবার জন্য, এই ইস্যুর প্রথম চাল হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে। আর আসিফ মাহমুদ ব্যর্থ কণ্ঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, সে নিজেই আগামীকাল সবকিছু প্রকাশ করবে, অর্থাৎ ভিডিওটা যখন আপনারা দেখছেন তার মধ্যে হয়তো প্রকাশ করা হয়ে যাবে। কি বুঝতে পারছেন? সব নাটক। এই জন্যই বললাম নাটক কম করো প্রিয়। এই একবিংশ শতাব্দীতে এসে কেউ বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখবে না, তাও আবার সব চুরির টাকা, বাটপারির টাকা, শেষরামির টাকা। এই টাকা কি কেউ ব্যাংক অ্যাকাউন্টে রাখে? এইসব গল্প আমাদেরকে শোনায় লাভ আছে? এই প্রজন্ম জেনজিরা হয়তো বা নির্বোধ, তারা বুঝে না, কিন্তু আমরা তো বুঝি। আমাদের চোখে ধুলো দেওয়াটা এতটাও সহজ নয়। এই ব্যাপারগুলা বিএনপিকেও বুঝতে হবে, জুলাই সন্ত্রাসীদেরকেও বুঝতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে টাকা উদ্ধার করবার জন্য বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি, বাংলাদেশ পুলিশ, যারাই আছেন না কেন, তাদের উচিত হবে একে রিমান্ডে নেওয়া। রিমান্ডে নেন, যা যা করা দরকার করেন, দেখবেন সঠিক তথ্য তরতর 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 করে বলে দিয়েছে। কারণ এদের কিন্তু ওই সাহসের জায়গাটুকু নাই। তথাকথিত জুলাই সন্ত্রাসে তারা অনেক লেকচার দিয়েছে, অনেক বড় বড় কথা বলেছে, কারণ তখন তাদের পেছনে আন্তর্জাতিক চক্রান্তকারীরা ছিল, আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী ছিল, ডিপ স্টেট ছিল, আইএসআই ছিল, তুর্কি ছিল,
ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, সুতরাং তারা তখন অনেক বড় বড় কথা বলেছে, পুলিশকে গুনতো না, সশস্ত্র সংগ্রামের কথা বলেছে, অনেক কিছু বলেছে, ব্যাকআপে অনেক কিছু ছিল। কিন্তু বর্তমানে ইসরায়েল, আমেরিকা এবং ইরান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ফোকাস এখন ইসরায়েলের দিকে। সুতরাং এই বাটপারদেরকে নিয়ে তারা ভাবার সময় পাচ্ছে না। ইভেন বাংলাদেশের মার্কিন এম্বাসি তারা অনেকটা ব্যস্ত হয়ে আছে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে। সুতরাং এদেরকে আইনের আওতায় আনেন প্রপার ওয়েতে। আমি বলছি না তাদের উপর নিপীড়ন করা হোক, নির্যাতন করা হোক, প্রপার ওয়েতে আনেন, দেখবেন সব সত্য কথা বলে দিবে। সুইজারল্যান্ডে কোথায় টাকা রাখছে, কাতারে কোথায় ফ্ল্যাট কিনছে, দুবাইয়ে কোথায় ভিলা কিনছে, দুবাইয়ে কোথায় ইনভেস্ট করছে, দুবাই বুর্জ খলিফাতে গোল্ডের দোকান দিয়েছে, সবকিছু একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যাবে। অনেকগুলা তথ্য আগামী সপ্তাহের মধ্যে আসবে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কোথায় কোথায় কি কিনেছে সবকিছু আমি প্রকাশ করব। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন আর বিএনপির সব নাটক দেখতে থাকেন। বিএনপির সব নাটকের উদ্দেশ্য একটাই, পয়সা পয়সা, বুঝেন নাই? টাকা দেন, সব ক্লোজ। সব বিএনপি এমন একটা রাজনৈতিক দল, তাদেরকে টাকা দিয়ে বাপ ডাকানো যায়, বুঝলেন? এটাই বাস্তব। হা হা হা।